এমন কি কথা হয়েছিল ডক্টরের সাথে যে উনি এমন শান্ত হয়ে গেলেন? ফুরফুরে হাওয়ার আমেজে আজ সকালটা বেশ স্নিগ্ধ। তার থেকেও আরো বেশি স্নিগ্ধ লাগছে আনভিরের ঘুমন্ত মুখশ্রী। ঘুমিয়ে গেলে ওনাকে পুরাই বাচ্চাদের মতো লাগে। কিভাবে যেন ঠোঁট উল্টে ঘুমায়। কপালের কাছে পড়ে থাকা অগোছালো চুলগুলো নিমিষেই যে কারো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার মতো প্রবল ক্ষমতা রাখে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে এক প্রকার তপ্ত শ্বাস ছাড়লাম। আমি এখন ওনার ব্যবহারে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। গতকাল হসপিটাল থেকে আসার পর এক দণ্ডও কথা বলেনি আমার সাথে। আগে তো পড়াশোনা নিয়ে একটু আধটু কথা হতো, এখন আর তাও হয় না। আমার আসলে খুব জানতে ইচ্ছা হচ্ছে যে এমন কি হয়েছে যে উনি এতটাই গুরুগম্ভীর। তাই শত চেষ্টা করেও আমি ওনার কাছ থেকে কিছু জানতে পারলাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 7:30 বাজে। গতকাল মা বলেছিল যে শিউলি ভাবির সুসংবাদ শুনে ভাবিদের বাড়ি থেকে আজকে কয়েকজন মেহমান আসবে, তাই উনি সকালে উঠতে বলেছেন আমায়। যদিও আমার পায়ে ইনফেকশনের জন্য ব্যান্ডেজ করা, তাই মা বলেছিলেন যে কাজে সাহায্য করতে হবে না, সেটা মা আর নুরিয়া পাই সামলে নিতে পারবে। কিন্তু বাড়ির বউ হওয়ার সাপেক্ষে ওনাকে একা কাজ করতে দেওয়াটা বেশ দৃষ্টিকটু। তাই এসব ভাবতে ভাবতেই আমি কোনো মতে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। আনভির গতকাল আমার ব্যান্ডেজ করা পায়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছেন যাতে পানির সংস্পর্শে ব্যান্ডেজ ভিজে না যায়। তাই গোসল সারাটা খুব একটা কষ্টকর হতো না আমার জন্য। আমি উঠে কাবার্ড থেকে জামা আর তোয়ালে হাতিয়ে নিলাম। পেছনে একবার পরখ করে নিলাম ঘুমন্ত শুভ্র মানবটিকে। সে কম্বল মুড়িয়ে নিশ্চিন্তে ঘুমোতে মগ্ন। রোদ্দুরের অবাধ্য রশি ওনার কালচে চুলে পড়ে একটু খয়েরি আভা ছড়িয়ে দিচ্ছে। এমন দৃশ্য দেখেই আমার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। আমার হঠাৎ কি হলো আমি জানি না, তবে আমি এগিয়ে ওনার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটু ঝুঁকে এলাম ওনার দিকে। পরক্ষণে আমার বোকামি কীর্তিকলাপের বিষয়টা অনুধাবন করতেই আমি তৎক্ষণাৎ সরে এলাম। আনভির তখনও গভীর ঘুমে আচ্ছন্ন দেখে আমার মনে স্বস্তি বয়ে এলো। ভাগ্যিস উনি এক চিলতেও টের পাননি, না হলে যেই ঠোঁটকাটা মানুষ রে বাবা, আমার লজ্জায় মাটিতে মিশে যেতে হতো। গোসল শেষ করে বাইরে এসে দেখি আনভির উঠে গিয়েছেন ইতোমধ্যে, তবে চোখে এখনো ঘুমু ঘুমু ভাবটি বিদ্যমান। কিন্তু আমায় হঠাৎ গোসল করতে দেখে নিমিষেই ওনার চোখের ঘুমু ঘুমু ভাবটি কর্পূরের ন্যায় উড়ে গেল। এমন বিস্ময়ে তাকিয়ে আছেন যে আমি বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমি অস্বস্তি নিয়ে ওড়না টেনে নিজেকে পরখ করে নিলাম। না, সবকিছু তো ঠিক আছে, তাহলে উনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি চোখ জোড়া ছোট ছোট করে জিজ্ঞাসা করলাম, আজব তো, এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি হুট করে সকালে কেন গোসল করলে? ওনার সন্দিহান কণ্ঠ। আমি ভুরু কুঁচকে তাকাতেই উনি আবার বললেন, না মানে আমার জানা মতে গতকাল রাতে তো আমি ডিসেন্ট ছেলের মতো ঘুমিয়ে পড়েছিলাম। সেই সুবাদে আমাদের মধ্যে এমন কিছুই হয়নি যে সকালে উঠেই তোমায় গোসল করতে হবে, নাকি হয়েছিল? শেষ কথাটি উনি বললেন আমার একেবারে কাছাকাছি এসে কানের কাছে ঝুঁকে। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। উনি মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে মিটমিটিয়ে শয়তানি হাসি হাসছেন। আমার রীতিমতো গা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এবার কড়া গলায় বললাম, আজ বাড়িতে মেহমান আসবে বলেই সকাল সকাল গোসল করে নিয়েছি, বুঝেছেন? ও, আমি তো ভেবেছিলাম রাতে আমার ঘুমের ফাঁকে আমার মতো ডিসেন্ট ছেলের ভার্জিনিটি লুটে নিয়েছো। আমার মাথা ঘুরবার মতো উপক্রম। কে বলবে এই লোকটা গতকাল ভুতুম পেঁচার মতো মুখ করেছিল? মাঝরাতে আবার জেনে টেনে ধরেছে নাকি যে এরকম আচরণ করছে? আমি চোখ রাঙিয়ে বললাম, ম্যাথ করতে করতে আপনার মাথা খারাপ হয়ে গেছে প্রফেসর আনভির। এসব উল্টোপাল্টা বকবকানি না করে আমার সামনে থেকে সরুন। উনি সরলেন না, বরং নিজের বড় বড় পা ফেলে আমার দিকে আরো 2 কদম এগিয়ে আসলেন। আমি এবার দরজার সাথে মিশে দাঁড়িয়েছি, অবাকের চরম সীমানায় পৌঁছে। করছেনটা কি উনি? আনভির নিরাপদ দূরত্ব রেখে আমার দুপাশে হাত আটকে বলে উঠলেন, ম্যাথমেটিক্সের প্রফেসর হলেও আমি বায়োলজিতে কিন্তু এক্সপার্ট মিসেস আহি আনভির খান, দেখতে চাও? ওনার গহীন কণ্ঠ, ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে এমন ভাব করছেন যে আমাকে চরম মাত্রার বিভ্রান্ত করাটাই ওনার প্রখর এবং একমাত্র উদ্দেশ্য। আমি ওনার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, আপনি তো এমনিতেও অর্ধপাগল আনভির, এখন পুরোটাই পাগল হয়ে গেছেন। বলে আমি দরজার কাছ থেকে সরে আসলাম। আনভির দরজায় একটু হেলান দিয়ে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, দেখা যাক তোমার জন্য আর কতটুকু পাগলামির সীমা অতিক্রম করতে হয়। বাড়িতে আজ প্রচুর মেহমান, সবাই এসেছে মূলত শিউলি ভাবিদের বাসা থেকে। মা প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিন পার করলেও সবার সাথে হাসি মুখে কথা বলার জন্য সময়টা যথাসাধ্যভাবে বের করে নেন। নুরিয়াপা রান্নাঘরে হরেক রকমের রান্নার আয়োজনে ব্যস্ত। এদিকে আমি ডাইনিং টেবিলে বসে চুপচাপ শসা, টমেটো, পেঁয়াজ এগুলো কুচি কুচি করছি সালাদ বানানোর উদ্দেশ্যে। আমার চোখ মুখ অবসন্ন। এভাবে থমেরে বসে থাকতে ভালো লাগছে না। ইচ্ছে করছে ভাবির সাথে আলাপচারিতায় মশগুল হতে, কিন্তু আনভির ক্রুদ্ধ গলায় আমায় বলে দিয়েছেন যে আমি যেন কোনো কাজ না করি। এতে পায়ে চাপ পড়তে পারে, যা উনি কোনোভাবে চাচ্ছেন না। অগত্যা আমায় মা বসে বসে সালাদ বানানোর নির্দেশ দিয়ে দিল। আমি আপন মনে তাই করে চললাম। আজ পবিত্র জুম্মা, তাই জোহরের আজান দেওয়ার পরপরই আজরান ভাইয়া, বাবা, শিউলি ভাবির পরিবারের কয়েকজন নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, সেই সাথে আনভিরও।
সকালে বাজার নিয়ে আসতে আসতে বেশ দেরি হতে উনি প্রায় হন্তদন্ত হয়ে গোসল সেরেই মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে বরাবরের মতোই বলে গেলেন আমি যাতে নিজের খেয়াল রাখি। আমি ঘড়ির দিকে তাকালাম এবার। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো সবাই ফিরে আসবে। সালাদ বানানো শেষ হলেই আমি ধীর পায়ে রান্নাঘরে চলে গেলাম সালাদ রেখে আসার জন্য। হঠাৎ মায়ের ডাক পড়তেই আমি আর আপার সাথে কথা বলতে পারলাম না, চলে গেলাম মায়ের কাছে। মা আমায় এবার নিজের সাথে ওনার ঘরে নিয়ে গেলেন। তপ্ত দুপুর, জানালা বন্ধ থাকার কারণে ঘর কেমন যেন ভ্যাপসা হয়ে আছে। মিহি মিহি কণ্ঠে তাই জিজ্ঞাসা করলাম, আমায় হঠাৎ ডাকলেন যে মা? মা নিঃশব্দে নিজের পুরনো কাঠের আলমারি থেকে শাড়ি বের করলেন। বলে উঠলেন, বাড়ির বউদের শাড়ি না পরলে কি হয় আহি? বাসায় 3 পিস পরো সেটা তো সমস্যা নেই, কিন্তু মেহমান আসলে শাড়ি পরতে তো পারো, তাই না? অন্য 4-5 জন শাশুড়ি আর ওনাদের মধ্যে এটাই বড় তফাৎ। আমার মধ্যে কোনো খুঁত পেলে উনি ভৎসনা করে বলেন না, বলেন মিহি কণ্ঠে বুঝিয়ে। আমি শাড়িটা ওনার কাছ থেকে নিতে খানিকটা দ্বিধাবোধ করছি, কেননা শাড়ি আমার কাছেও আছে। আমি আপত্তি জানিয়ে কিছু বলতে যাব, তার পূর্বেই উনি বলে ওঠেন, আমি জানি যে শাড়ি তোমার কাছেও আছে, তবুও এটা পরে নিও, মায়ের কথা রাখতে হয়, বুঝেছো? আমি তাই আর কোনো কথা বাড়ালাম না, স্মিত হেসে ওনার হাত জোড়া থেকে আগলে নিলাম শাড়িটি। আমি চলে যাচ্ছি তখনই উনি সরু গলায় বললেন, আনভিরের নীল রং কিন্তু বড্ড পছন্দের আহি, তাই তোমায় শাড়িটি পরতে দিয়েছি। আমি বিস্ময়ে কদাচিৎ হয়ে উঠলাম এবার। উনি আসলেই স্নিগ্ধ মনে চাচ্ছেন যে আমি আর আনভির একত্রে থাকি। আমি এবার কি বলবো ভেবে পেলাম না। মৌনতার সহিত শাড়ি নিয়ে ওনার ঘর থেকে প্রস্থান করলাম। আয়নায় দাঁড়িয়ে নিজেকে যতটা গহীনভাবে দেখছি ততটাই যেন অবাক হচ্ছি, কেননা আমি দ্বিধায় পড়ে গেছি যে শাড়িটা সুন্দর নাকি আমি পরাতে সুন্দর লাগছে। নিঃসন্দেহে শাড়িটা সুন্দর। মা বলেছিলেন যে আজরান ভাইয়ের জীবনের প্রথম ইনকাম দিয়ে তিনি নাকি মায়ের জন্য এই শাড়িটা কিনেছিলেন। সেই হিসাবে এই শাড়িটি বিশেষ কিছু ওনার কাছে, যা উনি আমায় পরতে দিয়েছেন। ভাবতেই আমার মনে ভালো লাগা ছড়িয়ে পড়ল। ব্যালকনির ঠাই দিয়ে আশ্রে পড়া রোদ্দুর আমার পরনে নীল শাড়িতে আশ্রে পড়াতে কেমন যেন চিকচিক করছে। আমি এভাবেই কিছুক্ষণ যখন শাড়ির গহীনে ডুবে ডুবে ছিলাম, তখনই দরজায় খট করে খোলার শব্দ হওয়াতে পেছনে ঘুরলাম। আনভির এসে পড়েছেন। সাদা পাঞ্জাবি আর সাদা টুপিতে প্রফুল্ল লাগছে ওনাকে। আমার দিকে দৃষ্টিপাত না করেই উনি প্রথমে টুপিটা খুলে টেবিল থেকে চশমা হাতিয়ে নিলেন পরার জন্য। যেই না আমার সাথে ওনার চোখাচোখি হলো, থমকে গেলেন উনি। ওনার এমন চাহনিতে আমি বিব্রত হয়ে পড়লাম। আনভিরের চোখে মুখে রাজ্যের বিস্ময়। এই দৃশ্য আমার প্রথম দেখা। হয়তো এর আগেও আমায় দেখে এরকম করতে পারেন, কিন্তু ওনার চশমার আড়ালে সেই দৃশ্যটা আমার দেখা হতো না। আজ ওনার খালি চোখ জোড়ায় এই প্রথম একরাশ মুগ্ধতা দেখতে পাচ্ছি আমি। আমি এবার চোখ নামিয়ে ফেললাম, কিন্তু নড়েননি আনভির। হাতে চশমা নিয়ে ওভাবেই শটান হয়ে দেখে চলেছেন আমাকে। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটা শুকনো কাশি কাশতেই উনি ঢোক গিলে বললেন, তুমি কি আসলেই আহি? আমার অস্বস্তি এবার বিরক্তিতে রূপ নিল। চোখ ছোট ছোট করে বলে দিলাম, না, আমি আহির পাতানো বোন। আমার কথা শুনে হেসে দিলেন আনভির। বললেন, আজ হুট করে শাড়ি পরলে যে, তাও আবার আমার প্রিয় রং। ব্যাপার কি, আমায় ইমপ্রেস করার চেষ্টায় আছো? আনভির দেয়ালে হেলান দিয়ে ভুরু নাচালেন এবার। আমি থমথমে গলায় বললাম, সব সময় মাথায় এসব আজগুবি চিন্তা কোথা থেকে আসে আপনার? আমায় এ শাড়ি মা পরতে দিয়েছে, এজন্য পরেছি, বুঝেছেন? আনভির বরাবরের মতোই ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে রাখলেন। নিজের গোছানো চুলগুলোতে হাত দিয়ে একটু আলগোসে করে মিনমিনিয়ে বললেন, বউয়ের গুপ্ত সৌন্দর্য বরের নজরে নিয়ে আসার জন্য এমন শাশুড়ি সবার ঘরে ঘরে থাকা উচিত। বিকেল ঢেলে সন্ধ্যা নেমেছে এখন, আশেপাশে ঘুটঘুটে আধার। আমি ক্লান্তি নির্নিমেষে বারান্দার ডিভানে শরীর ছেড়ে দিলাম। বাড়ি থেকে মেহমান চলে গেছে সবে মাত্র। আমি দুর্বল চিত্তে উঁচু বারান্দা থেকে বাহিরের দৃশ্য উপভোগ করতে মগ্ন, সাথে বহমান ফুরফুরে হাওয়া, যার দরুন আমার শাড়ির আঁচল অকপট উড়ে চলছে। আজ আনভিরের কথাবার্তায় সকাল থেকে বিরাট পরিবর্তন লক্ষ্য করছি। ক্রমেই সেটা আমার নজরে এলো দুপুরের পর থেকে। আজ শিউলি ভাবির বাবা বাসা থেকে যারা এসেছিল তাদের মধ্যে একজন ছিল ধ্রুব ভাইয়া। ধ্রুব ভাইয়া যে ভাবির আপন চাচাতো ভাই, সেটা বলতে গেলে একেবারে জানতামই না আমি। ধ্রুব ভাইয়া কখনোই এ ব্যাপারে বলেননি, আর আনভিরের তো বলার প্রশ্নই ওঠে না। সেদিন মেডিকেল অ্যাডমিশন এক্সামের প্রায় বেশ কিছুদিন পর ওনাকে দেখলাম আমি, তাই স্বভাব সুলভই ওনার সাথে কথা বললাম। সেখানে গিয়ে আবার বাদ সাধলেন আনভির। উনি সবসময়ই ধ্রুব ভাইয়ের সাথে কথা বলতে দেখলে কেমন যেন ক্ষেপে যান। কথার মাঝখানে উনি আমার হাত চেপে ড্রয়িং রুমের এক প্রান্তে নিয়ে আসলেন। মিহি গলায় বললেন, তোমায় না বারবার করে না করেছি ওই ধ্রুবটার সাথে কথা বলতে? না, তাহলে কেন কথা বলো তুমি?
আমি কি ইচ্ছে করে কথা বলেছি নাকি? আমি তো ভাবির সাথেই বসেছিলাম। হঠাৎ ধ্রুব ভাইয়া এসেই আমার সাথে কথা বলা শুরু করলো। আর উনি তো এভাবে প্রাণোচ্ছল মানুষ। আমিও তাই জাস্ট ফর্মালিটির জন্য আমায় কথা বলতে না দিয়েই উনি বলে উঠলেন, হয়েছে হয়েছে, আমার সামনে ওর গুণগান গাইতে হবে না। ছোটবেলা থেকেই ওই রাস্কেলটাকে দুই চোখে সহ্য করতে পারি না আমি। স্কুল লাইফ শেষ হওয়ার পর আমি ভেবেছিলাম ওর থেকে বেঁচে গেছি, কিন্তু তার হলো কই। ভাবিমনির আত্মীয় হওয়াতে একেবারে মাথায় ঝুলে পড়লো। আর ওর বরাবরই আমার জিনিসের প্রতি এক্সট্রা আগ্রহ থাকে। স্কুল লাইফে আমাকে টপকে যাওয়ার মতো দুঃসাহস করত, আর এখন আবার তোমার দিকে নজর দিয়েছে। হঠাৎ কেন যেন আমার অপূর্ব ভাইয়ার সেদিনের বলা কথাগুলো মনে পড়ে গেল। সে বলেছিল যে আমি চাইলে নাকি আনভির সত্যি আমায় ছেড়ে দিতে পারবে। এটা স্মৃতিচারণ হতেই আক্রোশে গাড়ি করে উঠলো আমার। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আমি আপনার কোনো জিনিস না, বুঝেছেন? আপনার সাথে ওনার ঝামেলা থাকতে পারে, আমার সাথে তো আর নেই।